আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের মাঝে নতুন গল্প নিয়ে এলাম। গল্পটা কেমন লাগছে প্রথম পর্ব শুনে জানাবেন। ভালো লাগলে নেক্সট পার্ট দিব, না লাগলে বাদ দিয়ে দিব। তো আর বেশি কথা না বলে চলুন গল্পে ফেরা যাক। কলিং বেল বাজতেই দৌড়ে গিয়ে দরজাটা খুলে দিলাম। আমার সামনে থাকা মানুষটিকে দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল আমার, কিন্তু সে হাসিটা বেশি সময় টিকল না। সামনে থাকা মানুষটি আমাকে ধমক দিয়ে বলে উঠলেন, এই মেয়ে, যা পারিস না তা করতে যাস কেন? শাড়ি পরেছিস, নিজের পেটটা ঢাকতে পারিসনি? ওনার কথা শুনে আমার চোখ বেরিয়ে আসার উপক্রম হয়েছে। আর কোনো দিকে না, সোজা আমার পেটের দিকেই চোখ পড়তে হলো। কি হলো? আমাকে কি ভেতরে যেতে দিবি নাকি মূর্তির মতো সামনে দাঁড়িয়ে থাকবি? আমি মুখে ভেঙচি কেটে সরে দাঁড়ালাম, আর সে আমার দিকে একবার তাকিয়ে ভেতরে ঢুকলো। ধুর, এত কষ্ট করে শাড়িটা পরলাম, মনে উৎসাহ নিয়ে দরজাটা খুললাম, কিন্তু ওই ইতরটা আমার আনন্দে এক বালতি পানি ঢেলে সব শেষ করে দিল। কোথায় মিষ্টি করে জানতে চাইবে কেমন আছি, কখন এসেছি, তা না করে আমাকে কথা শোনালো। একে তো একটু শাস্তি দিতেই হবে, আমাকে এড়িয়ে চলা, তাই না? আপন মনেই বিড়বিড় করে চলেছি, তখনই খালামণি ডাকলো, এই মেঘা, ওখানে দাঁড়িয়ে কি করছিস? এদিকে আয়। বলো খালামণি। জানা মা, তাসিনের জন্য এক কাপ কফি বানিয়ে ওর ঘরে দিয়ে আয়। ছেলেটা বিকেলে কফি খেতে ভালোবাসে। পারবি না? কেন পারবো না খালামণি, খুব পারবো। আচ্ছা যা, তাহলে দেরি হলে আবার খাবে না। রান্নাঘরে এসে আপন মনে কফি বানাচ্ছি, হঠাৎ মাথায় দুষ্টু বুদ্ধি চাপলো। কফির মধ্যে গুনে গুনে 5 চামচ লবণ দিয়ে দিলাম। আমাকে কথা শোনানো, তাই না? এবার বুঝবে এই মেঘাকে বকলে কি হতে পারে। ওহ, আপনাদের তো পরিচয়টা দেওয়া হয়নি। আমি মেঘা আফরোজ, বাবা মায়ের একমাত্র মেয়ে। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। একটু আগে যে আমাকে কথা শুনিয়ে গেল সে আমার খালামণির ছেলে তাসিন আহমেদ। এবছরই মাস্টার্স কমপ্লিট করেছে। ও, আর একটা কথা, তাসিন সম্পর্কে আমার ভাই হলেও সে আমার ক্রাশ। বাকি সব গল্পে জানতে পারবেন। কফির কাপটা হাতে নিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে উকি মারছি, কিন্তু রুমে কাউকে দেখতে পাচ্ছি না। কিছু না ভেবেই রুমে ঢুকে পড়লাম। কফির কাপটা খাটের পাশে টেবিলে রাখতে যাব, তখনই তাসিন ভাইয়া ওয়াশরুমের দরজা খুলে বের হলো। আমি ওনার দিকে হা করে তাকিয়ে আছি। গোসলের পর কোনো ছেলেকে এত সুন্দর লাগে বুঝি? খালি গায়ে, গলায় টাওয়েল ঝোলানো, ভেজা চুলগুলো লেপ্টে আছে কপালে। উফ, আমি আবারও ক্রাশ খেলাম ওনাকে এভাবে দেখে। উনি আমার সামনে হাতের তুড়ি বাজাতেই হুঁশ ফিরল আমার। মেঘা, কারো রুমে আসতে হলে যে পারমিশন নিতে হয় সেটা জানিস না তুই? কিছুটা রেগেই বলল। আর এভাবে হা করে তাকিয়ে আছিস কেন শুনি? না মানে, কফিটা দিতে এসেছিলাম রুমে, কাউকে দেখতে না পেয়ে কফিটা রেখে যাচ্ছিলাম। তো রেখে যা, বিদায় হ। চুল ঝাড়তে ঝাড়তে বলল, ভাইয়া আপনি আমার সাথে একটু ভালো করে কথা বলতে পারেন না? সবার সাথেই তো হেসে কথা বলেন, শুধু আমার সাথে কথা বলার সময় আপনার মুখ থেকে তেতো কথা বের হয়। মুখ গোমড়া করে বললাম, আমি কার সাথে কিভাবে কথা বলবো সেটা কি তোর থেকে শিখতে হবে? আর কি বললি? আমার মুখে তেতো? চোখ লাল করে বলল। ওনার চোখ দেখেই তো ভয় করছে আমার। এভাবে কেউ তাকায়, আমার ভয় লাগে না বুঝি? আজ তো বজ্জাত একটা, কেন যে বেছে বেছে এর ওপরেই ক্রাশ খেলাম আমি। যাই হোক, কফিটা আগে খাও ভাইয়া, মজা বুঝবে। ইস, কি যে করবে ভেবেই হাসি পাচ্ছে। মেঘা, কফিটা কি ঠান্ডা হয়ে গেলে দিবি আমাকে? না না, এই নিন। কফিটা হাতে ধরিয়ে দিয়ে মিটমিটে হেসে বেরিয়ে আসতে নিলে তাসিন ভাইয়া ডাকলো, মেঘা শোন। আমি অধীর আগ্রহে ঘুরে বললাম, জি ভাইয়া। শোন, তোকে যেন আর কখনো শাড়ি পরতে না দেখি। আমি কপালে ভাঁজ ফেলে বললাম, কেন? তোকে শাড়ি পরলে পেতনির মতো দেখতে লাগে তাই। কি? আমি পেতনি? তোকে এত কথা বলতে বলিনি। পড়তে বারণ করেছি, পড়বি না। তাছাড়া শরীরের অর্ধেক অংশ তো বের করেই রাখিস। ওনার কথা শুনে খুব রাগ হলো আমার। বেটা শয়তান, আমাকে বলে পেতনির মতো দেখতে লাগে, আমি শরীরের অংশ বের করে রাখি। আমি আর কিছু বললাম না, রেগে বেরিয়ে আসলাম রুম থেকে। নিচে নামার জন্য সিঁড়িতে পা রাখতেই তাসিনের চিৎকার শুনতে পেলাম। ঠিক চিৎকার নয়, জোরে জোরে মা বলে ডাকছে। তবে কেন ডাকছে তা আর বুঝতে বাকি রইল না আমার। খালামণি রুম থেকে দ্রুত বেরিয়ে তাসিনের রুমে গেল। আমিও গেলাম, তবে রুমের ভেতরে নয়, দরজার আড়ালে দাঁড়ালাম। কি হয়েছে তাসিন, এভাবে ডাকছিস কেন?
তাসিন কফির কাপটা খালামণির সামনে ধরে বলল, কফিটা কে বানিয়েছে? রেগে বলল। খালামণি হেসে বলল, কেন রে, ভালো হয়নি বুঝি? আসলে বাচ্চা মেয়ে তো, বুঝতে পারিনি। বাচ্চা মেয়ে মানে? হ্যাঁ রে, মেঘা বানিয়েছে। তাসিন এবার আরও রেগে গেল। মা, তুমি ওকে কেন আমার জন্য কফি বানাতে দিয়েছো? আর কি বললে? ও বাচ্চা মেয়ে? ও যথেষ্ট বড় হয়েছে মা। রাগ করিস না বাবা, এবারের মতো খেয়ে নে। কি করে খাবো? তোমার সে বাচ্চা ভাগ্নিটা কি করেছে জানো? লবণ দিয়ে কফি করে এনেছে, চোয়াল শক্ত করে বলল। রাতের সোফায় পায়ের ওপর পা তুলে বসে মোটু পাতলু কার্টুন দেখছি। আমার আবার কার্টুন দেখতে খুব ভালো লাগে। এই কার্টুন দেখার কারণে মায়ের কাছেও অনেক বকা খেয়েছি। হঠাৎ কেউ এসে আমার কার্টুন দেখার 13টা বাজিয়ে চ্যানেল পাল্টে দিল। আমি রেগে পাশে তাকাতে নিজেই ভয়ে চুপসে গেলাম। তাসিন রাগি চোখে তাকিয়ে আছে আমার দিকে। আমি ঢোক গিলে একটু পিছিয়ে বসলাম। ভাইয়া, আপনি এভাবে কেন তাকিয়ে আছেন? আমার কথার উত্তর না দিয়ে উনি আমার ডান হাতটা চেপে ধরলেন। দাঁতে দাঁত চেপে বলে উঠলেন, আমার কফিতে লবণ মিশিয়েছিলি কেন? এই রে, এবার আমি কি বলবো? দেখে তো মনে হচ্ছে খুব রেগে আছে। আমি ভয়ে ভয়ে বললাম, আমি ভেবেছিলাম কফিতে হয়তো লবণ দিতে হয়, তাই দিয়েছিলাম। সত্যি বলছিস তো? না, হ্যাঁ হ্যাঁ সত্যি বলছি। উনি আমার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আমার হাত ধরে উঠে দাঁড়িয়ে সামনে হাঁটতে লাগলো। আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? তুই আজকে আমাকে এত টেস্টি কফি খাইয়েছিস, আমারও তো তোকে কিছু খাওয়ানো উচিত, তাই না? মানে? না না ভাইয়া, আমি আমি কিছু খাবো না, ছাড়ুন আমাকে, আমার ঘুম পেয়েছে। চুপ, আর একটা কথা বলবি তো খবর আছে, ধমক দিয়ে বলল। আমি চুপ হয়ে গেলাম। উনি আমাকে ছাদে এনে এক বক্স আইসক্রিম আমাকে দিয়ে বলল, নে, এটা তোর জন্য এনেছি। তুই তো আইসক্রিম খেতে ভালোবাসিস, তাই না? নে, শুরু কর। আইসক্রিম দেখে আমার মনটা খুশিতে নেচে উঠল। তবে একটা কথা ভাবছি, উনি এত নর্মালভাবে কথা বলছে কেন? এই আইসক্রিমে কোনো গন্ডগোল নেই তো? কি হলো মেঘা, নে শুরু কর। না, আমি খাবো না, এখন খেতে ইচ্ছে করছে না। উনি মুখটা গোমড়া করে বলল, আমি এনে দিয়েছি বলে খাবি না, তাই না? ওনার এমন ফেস দেখে আমি কিছু না বলে আইসক্রিমের বক্সটা ওনার হাত থেকে নিয়ে খুলে এক চামচ মুখে দিতেই আমার চোখ বড় বড় হয়ে গেল। এটা তো আইসক্রিম নয়, যেন মরিচের গুঁড়ার গোডাউন মিশিয়ে দিয়েছে এতে। কী রে মেঘা, আইসক্রিমটা টেস্টি না? আমি মুখটা বন্ধ করে রাগি চোখে তাকালাম। উনি আমাকে অবাক করে দিয়ে আমার গাল চেপে ধরলো আর কয়েক চামচ আমার মুখের মধ্যে পুরে দিল। আমি কি করব নিজেই বুঝতে পারছি না। তাহসিনকে জব্দ করতে গিয়ে নিজেই জব্দ হলাম। ঝালে আমার গাল জ্বলে যাচ্ছে। ওখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে এক ছুটে নিচে নেমে আসলাম। আমার এমন করুণ অবস্থা দেখে তাহসিন হেসে কুটি কুটি হয়ে পড়েছে। নিচে নেমে এক নাগাড়ে পানি খেয়ে চলেছি। ঝালটা যেন কিছুতেই কমছে না। তাহসিনের মতো ঝালটাও হয়তো আমার সাথে শত্রুতা করছে। ফ্রিজ খুলে মিষ্টি বের করে গপ গপ করে 4টা খেয়ে নিলাম। উফ, এখন মনে হচ্ছে কিছুটা ঝাল কমেছে। বেসিনের সামনে দাঁড়িয়ে নিজেকে আয়নায় দেখে এত বড় একটা হা করলাম। এ কি হয়েছে আমার ফেসের? পুরো মুখটা টমেটোর মতো ফুলে গিয়েছে। হায় আল্লাহ, এ কি হলো আমার? সবটা হয়েছে ওই হারামি বজ্জাত তাসিনের জন্য। তোকে তো আমি চরম শাস্তি দিব, দেখে নিস তুই। রাতে ঘুমিয়ে আছি, মনে হচ্ছে যেন কেউ আমার মুখে ঠোঁট হাতের ছোঁয়া দিয়ে চলেছে। আমি চোখ খুলতে চেয়েও যেন পারছি না। মনে হচ্ছে আমার চোখ জোড়া চেপে ধরে রাখা হয়েছে। ছোঁয়াটা আরও একটু অনুভব করতে লাগলাম। আমার ঠোঁটের নরম কিছু ছুঁয়ে দিল। মুহূর্তেই ঘুমের ঘোরেই কেঁপে উঠলাম আমি। ধপ করে চোখটা খুলে লাফিয়ে উঠে বসলাম। চোখ ডলতে ডলতে চারদিকে চোখ বুলিয়ে নিলাম। কই, কেউ তো নেই এখানে। কিন্তু এ কিসের ছোঁয়া অনুভব করলাম আমি? মনে হলো যেন কেউ পরম আবেশে আমার ঠোঁটে মিষ্টির উষ্ণতা দিল। কিন্তু রুমে তো আমি ছাড়া আর কেউ নেই। ধুর, কি এত ভাবছি, হয়তো স্বপ্ন দেখেছি আমি। আবারও বালিশে মুখ গুজে ঘুমের দেশে পাড়ি দিলাম। দরজার আড়াল থেকে কেউ একজন আমাকে গভীরভাবে দেখছিল এতক্ষণ। সে আর কেউ নয়, আমার একমাত্র ক্রাশ তাসিন। সে মনে মনে বলল, এই মেয়েটা পারেও বটে। এখনই কি ওর ঘুমটা ভাঙার ছিল? আবার দেখো কি সুন্দরভাবে নিশ্চিন্তে মুহূর্তেই ঘুমিয়ে পড়ল। আজ তোমাকে বেশি শাস্তি দিয়ে ফেলেছি, এর জন্য আমি অনুতপ্ত। কি করব বলো? বিকেলে যে
তোমাকে শাড়িতে দেখে আমার মাথাটাই ঘুরে গিয়েছিল। অপসরীর মতো লাগছিল তখন তোমাকে। তোমাকে এভাবে দেখলে যে আমি নিজেকে সামলাতে পারবো না, তাই তো শাড়ি পরতে বারণ করলাম। জানি না কেন তোমাকে এত ভালো লেগে গেল আমার। তুমি আশেপাশে থাকলে যে আমার তোমাতে হারিয়ে যেতে ইচ্ছে করে, তাই তো দূরে দূরে থাকতে চাই। তোমার ওই গোলাপি ঠোঁটের মিষ্টি হাসি, ঘন কালো চুল, তোমার চাহনি যে আমাকে গভীরভাবে আকৃষ্ট করে মেঘকন্যা। আমার স্বপ্নগুলো যে শুধু তোমাকে ঘিরে। খুব সকালেই ঘুমটা ভেঙে গেল। সকাল বললে ভুল হবে, তখন 5টা 42 বাজে, ভোর বললেই চলে। আমার অবশ্য এমন সময়েই ঘুম ভেঙে যায়। বিছানা ছেড়ে ওয়াশরুমে গিয়ে অজু করে নিলাম, তারপর নামাজটা আদায় করলাম। মুহূর্তেই যেন মনটা ফুরফুরে হয়ে গেল আমার, হয়তো নামাজ পড়ার কারণেই। এখন ফ্রেশ লাগছে নিজেকে। ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম। চারদিকে পাখিদের কিচিমিচি শব্দ হালকা মৃদু বাতাস এসে গায়ে আছড়ে পড়ছে। আবছা আলো থেকে আস্তে আস্তে পরিষ্কার হতে লাগলো মনোমুগ্ধকর একটা দৃশ্য। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে রান্নাঘরে গেলাম, যদি কিছু বানাতে পারি। আমি অবশ্য তেমন কিছু রান্না করতে পারি না, মা কখনো রান্না করতে দেয় না, যেটুকু শিখেছি খালামণির থেকেই। রান্নাঘরে গিয়ে দেখি খালামণি আমার আগেই হাজির। পাশে গিয়ে দাঁড়িয়ে বলে উঠলাম, আচ্ছা খালামণি, তুমি কি গো এত সকালে কেন উঠেছো? পাগলি মেয়ের কথা শোনো, এত সকাল কিরে? 7টা 30 প্রায় বেজে গিয়েছে, তুই এত সকালে উঠে এখানে আসলি কেন? আমি তো সকালেই উঠি, ভাবলাম ব্রেকফাস্টটা আজ আমি তৈরি করব, কিন্তু কি হলো, তুমি আমার ভাবনাকে পিষে মেরে দিলে। ইনোসেন্ট ফেস করে বললাম। আমার কথা শুনে খালামণি শব্দ করে হেসে উঠল। হেসে বলল, মেঘা, তোকে এসব করতে হবে না, তুই বরং একটা কাজ কর, তাসিনকে ডেকে তোল গিয়ে। ওর নাকি কি কাজ আছে, আজ তাড়াতাড়ি বেরোবে। আমি যাব না খালামণি, তোমার ছেলে আজ তো একটা বজ্জাত, তাকে আমি ডাকতে পারবো না। কেন, ও আবার কি করেছে? কি করেনি তাই বলো। কি করেছে? ওই তো কাল। না না, খালামণিকে বলা যাবে না, আরও হাসবে। কিছু না। যা না মা, ওকে ডেকে দে। কি আর করা, খালামণির কথা ফেলতেও পারবো না, তাই গেলাম। দরজাটা চাপানো ছিল, খুলে ভেতরে ঢুকলাম। তাসিন বেঘরে ঘুমোচ্ছে। ওর মুখে তাকিয়ে কেমন যেন একটা মায়া কাজ করছে আমার মাঝে। এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি হচ্ছে। কতটা ইনোসেন্ট হয়ে ঘুমাচ্ছে তাসিন, ইচ্ছে করছে ওর গালটা একটু ছুঁয়ে দিতে। হঠাৎই কালকের কথাটা মনে পড়লো আমার। মুহূর্তেই কিছুটা রাগে ভর করলো আমার ওপর। বেটা বজ্জাত, আমাকে মরিচের গুঁড়া খাওয়ানো, তাই না? আমার মতো একটা বাচ্চার এত কিউট একটা চেহারার 12টা নয় 13টা নয়, পুরোই 14টা বাজিয়ে দিয়েছিল। আপনাকে তো আমি। ওয়াশরুম থেকে এক বালতি পানি এনে বালতির পুরো পানিটুকু দিলাম তাসিনের গায়ে ঢেলে। গায়ে পানি পড়ায় ধরফরিয়ে উঠে বসলো তাসিন। এই কে কে? মা? আমার গায়ে পানি পড়লো কি করে? বিরক্তিমাখা মুখে চোখ বন্ধ করে মা মা করছেন। ওনার এমন কাণ্ড দেখে আমি জোরে জোরে হাসতে লাগলাম। পানিতে একদম ভেজা কাক হয়ে গিয়েছে। আমি যেন কোনোভাবেই হাসিটা থামাতে পারছিলাম না। আমাকে হাসতে দেখে তাসিনের আর বুঝতে বাকি রইল না ঠিক কি ঘটেছে। হঠাৎ আমার হাতে টান পড়লো। কিছু বুঝে ওঠার আগেই তাসিন ভাইয়া আমাকে বিছানায় ভেজা জায়গাটাতে শুয়ে আমার হাত চেপে ধরলো। এমন কিছু যে হবে আমি ভুলেও ভাবিনি। যখন বুঝতে পারলাম ঠিক কি হলো আমার সাথে, তখনই চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল আমার। নিজেকে ছাড়ানোর চেষ্টা করে চলেছি, কিন্তু ওনার শক্তির কাছে পেরে উঠছি না। তাসিন ভাইয়া পাশের টেবিলে থাকা পানির জগটা নিয়ে পুরো পানিটা আমার ওপর ঢেলে দিল। আমি ভ্যাবাচাকা খেয়ে গেলাম। কি হচ্ছেটা কি? ওনাকে ফাঁসাতে গিয়ে প্রতিবারই আমি ফেঁসে যাচ্ছি কেন? আমাকে আরও বেশি অবাক করে দিয়ে তাসিন ভাইয়া একটা শয়তানি হাসি দিয়ে আমার কাছাকাছি আসতে লাগলো। ভয়ে চোখ খিচে বন্ধ করে ফেললাম। উনি আমার কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলল, মেঘা, তুই এত বোকা কেন বলতো? জানিস তো তুই আমার কাছে হেরে যাবি, তারপরও লাগতে আসিস। কি ফল পেলি এখন? ওনার নিঃশ্বাসটা আমার ঘাড়ে এসে পড়ছিল বারবার। শরীরটা কেঁপে উঠছিল আমার। আস্তে করে বললাম, ভাইয়া উঠতে দিন আমাকে। চোখ বন্ধ করেই বললাম, কি করে উঠতে দিব রে তোকে? তোর এই ভেজা ভেজা মুখটা থেকে তো নিজের চোখটা সরাতে পারছি না। তুই আজকে এমন একটা বোকামো না করলে যে অনেক কিছু মিস করে যেতাম রে মেঘকন্যা। আজকের সকালটা সত্যি আমার জন্য স্পেশাল। মনে মনে বলল, কি কি হলো ভাইয়া, আমার হাতটা ছাড়ুন।
তাহসিনের হুঁশ ফিরল তখন, সাথে সাথে আমার হাতটা ছেড়ে দিল। আমি এক ঝটকায় উঠে বসলাম। ইস, আমিও যে ভিজে গিয়েছি, কি ভাবলাম আর কি হলো। রাগে গজগজ করতে করতে তাহসিনকে বললাম, কি করলেন এটা আপনি? হ্যাঁ, এই সকালে দিলেন তো আমাকে ভিজিয়ে। বারে, নিজেরটা খুব বুঝিস দেখছি। আমাকে যে বিছানাসহ ভিজিয়ে দিলি তার কি হবে? আর যদি কখনো আমাকে জব্দ করতে আসিস তার আগে নিজের কি হবে সেটা ভেবে নিবি, কেমন? আমার নাক টেনে বলল। উঠে দাঁড়িয়ে বললাম, আমি আর থাকবই না এ বাড়িতে, আজই চলে যাব। বলেই হনহন করে বেরিয়ে এলাম। তাসিন ভাবছে, এই রে পাগলিটা খেপেছে, সত্যি চলে যাবে না তো আবার? আজ 3 দিন হলো এ বাড়িতে এসেছি। সেদিন চলে যেতে চেয়েছিলাম, খালামণি যেতে দেয়নি। 11টার দিকে চিপস খাচ্ছি আর আমার ফেভারিট কার্টুন মোটু পাতলু দেখছি। খালামণি কোনো এক দরকারে বেরিয়েছে, আর আমার একমাত্র ক্রাশ মানে ওই বজ্জাত তাসিন নিজের রুমে বসে ল্যাপটপ গুতিয়ে চলেছে। কলিং বেলের শব্দে খুবই বিরক্ত হলাম আমি। আমাকে কি কার্টুনটাও দেখতে দিবে না? বারবার বেজে চলেছে। বিরক্ত হয়ে গিয়ে দরজা খুলে দিলাম। একটা ছেলে দাঁড়িয়ে আছে, লম্বা ফর্সা, এমনকি দেখতেও খারাপ না, আমার দিকে একধানে তাকিয়ে আছে। ব্যাপারটাতে খুবই বিরক্ত আমি। এই যে ভাইয়া, কাকে চাই? আমার কথা হয়তো তার কানে ঢুকছে না, তাই একটু জোরেই বললাম, ও হ্যালো, কাকে চাইছেন আপনি? ছেলেটা একটু নড়ে উঠল, একটু হেসে বলল, তাসিন আছে বাসায়? কেন, ওনাকে আপনার কি দরকার? আমি তাসিনের ফ্রেন্ড আবির, ও কি আছে? তখনই তাসিন ভাইয়া বলে উঠল, আরে আবির, তুই কখন এলি? দরজায় দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়। আবির আমাকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকলো। দুজনে গিয়ে সোফায় বসলো। আমার যে এখন আর মোটু পাতলু দেখা হবে না বেশ বুঝতে পারছি। দরজাটা আটকে রুমের দিকে পা বাড়ালাম। তাসিন ভাইয়ার ফ্রেন্ড আবির ডাকলো, এই যে ম্যাম, আমাকে একটু পানি খাওয়াতে পারবেন? কেন পারবো না, একটু কেন, 1 গ্লাস খাওয়াবো, চলবে? আবির হেসে বলল, হ্যাঁ চলবে। পানিটা এনে ওনাকে দিলাম। তাসিন কেমন যেন রেগে তাকালো আমার দিকে। আজব তো, উনি এভাবে তাকিয়ে আছে কেন? আমি তো এখন কিছু করিনি। আবির আমাকে গ্লাসটা দিয়ে বলল, ধন্যবাদ আপনাকে। আমি কিছু না বলেই গ্লাসটা রেখে রুমে চলে আসলাম। প্রায় 1 ঘন্টা পরে তাসিন আমার রুমে এসে গম্ভীর গলায় বলল, মেঘা, তোর জামা কাপড় গুছিয়ে নে, তোকে বাড়িতে রেখে আসবো। ওনার এমন কথা শুনে আমি অবাক হয়ে বললাম, কেন ভাইয়া, মা ফোন দিয়েছিল? মেঘা, আমি যা বলছি সেটা কর। 30 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে আয়। আর শোন, আবির কিছু জানতে চাইলে বলবি মা বাবার জন্য খারাপ লাগছে তাই চলে যাচ্ছি। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে উনি বেরিয়ে গেল। কি হলো হঠাৎ এ বজ্জাতটার আমাকে চলে যেতে বলছে? ঠিক আছে, যাব চলে, থাকবো না আর এখানে। রাগে গা জ্বলে যাচ্ছে আমার। তাসিনকে হাজারটা গালি দিতে দিতে ব্যাগটা গুছিয়ে নিলাম। রেস্টুরেন্টে মুখোমুখি বসে আছে আমি আর তাসিন ভাইয়া। ওনার ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। আমিও মুখ গোমড়া করে চুপচাপ বসে আছি। একটা কথাই আমি বুঝতে পারি না, কোনো ছেলের সাথে যখন আমি একটু কথা বলি তখন এই বজ্জাত তাসিনটা কোথা থেকে উদয় হয়। কিছুক্ষণ আগে ভার্সিটি থেকে ক্লাস শেষ করে বাড়িতে ফিরছিলাম। রাস্তায় দাঁড়িয়েছিলাম রিকশার জন্য। কেউ একজন মেঘা বলে ডাকায় পেছনে ফিরে তাকালাম। তাসিন ভাইয়ার ফ্রেন্ড আবির হাসিমাখা মুখে আমার দিকে চেয়ে আছে। কিছুটা বিরক্ত লাগলেও বুঝতে দিলাম না। মুখে হাসি ফুটিয়ে বললাম, আরে ভাইয়া, আপনি এখানে? আমারও সেই প্রশ্ন, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আমার তো ক্লাস ছিল, শেষ করে বাসায় যাচ্ছি। ও আচ্ছা, তুমি সেদিন হঠাৎ চলে গেলে কেন বলো তো? আমি তাহসিনের বাড়িতে 2 দিন ছিলাম, ভেবেছিলাম তোমার সাথে ভালোভাবে পরিচিত হব। কেন রে, আমার সাথে পরিচয় হয়ে তোর লাভ কি শুনি? এখন তো মনে হচ্ছে সেদিন তোর জন্যই তাহসিন ভাইয়া আমাকে বাড়িতে রেখে এসেছিল। মনে মনেই বললাম। কি হলো মেঘা, কিছু বলছো না যে? এমনিতেই পড়া মিস যাচ্ছিল তাই চলে এসেছি। ও, এনিওয়ে, চলো তোমাকে পৌঁছে দিই। এবার খুব রাগ হলো আমার। আমি একা যেতে পারি না নাকি? এই লোকটার মতলব তো ঠিক লাগছে না। না ভাইয়া, আমি যেতে পারবো। তখনই হঠাৎ তাসিন বাইক নিয়ে আমাদের সামনে এসে দাঁড়ালো। গম্ভীর গলায় বলল, মেঘা, জলদি বাইকে ওঠ। ওনার কথায় আমি কিছুটা অবাকই হলাম। হুট করে এসেই বাইকে উঠতে বলছে কেন? আবির বলল, আরে তাসিন, তুই এখানে? তোর সাথে আমি পরে কথা বলবো। আবির, মেঘা তোকে উঠতে বলেছি, শুনতে পাসনি? ধমক দিয়ে বলল কথাটা। আমিও আর উপায় না পেয়ে উঠে পড়লাম বাইকে। তারপরেই এই রেস্টুরেন্টে এনে বসিয়েছে আমাকে, কিন্তু তার মুখে একটি কথাও নেই। মুখটা
বোমের মতো ফুলিয়ে রেখেছে। এমন নীরবতা আমার সহ্য হচ্ছে না। ইচ্ছে করছে ওনার মুখের বোমটা কিছু একটা দিয়ে মেরে ফাটিয়ে দিতে। অবশেষে নীরবতা ভেঙে আমি বললাম, ভাইয়া আমাকে এখানে এনে বসিয়ে রেখেছেন কেন? আমার ইচ্ছে হয়েছে তাই বসিয়ে রেখেছি। ইচ্ছে হলেই বসিয়ে রাখতে হবে নাকি? রেস্টুরেন্টে এনে বসিয়েছেন, খাবার অর্ডার করেননি কেন? দুপুর পার হয়ে যাচ্ছে, আমার খিদে পায় না বুঝি? উনি আমার মুখের দিকে তাকিয়ে থেকে উঠে গেলেন। আজব তো, কোনো কথা না বলে আবার কোথায় গেলেন উনি? 4-5 মিনিট পর আবার আমার সামনে এসে আগের ন্যায় বসে পড়লেন। সাথে সাথে দুজন ওয়েটার এসে গুনে গুনে 5-7টা খাবার আইটেম আমার সামনে টেবিলে সারিবদ্ধভাবে রেখে গেলেন। আমি জাস্ট হা হয়ে গেছি। বিস্মিত চোখে তাকিয়ে বললাম, এত খাবার কে খাবে ভাইয়া? উনি গম্ভীর মুখে উত্তর দিলেন, আমার সামনে যে বসে আছে যার খিদে পেয়েছে সে খাবে। কি এত খাবার? আমি খাবো? ইম্পসিবল। আমাকে কি রাক্ষস মনে হয় আপনার? চুপ! আর একটা কথা বললে সবগুলো খাবার জোর করে খাওয়াবো। সো কথা না বলে চুপচাপ সবগুলো খাবার শেষ করবি, রেগে বলল। এই বজ্জারটার আজ হলো কি? আমি তো কোনো ভুল করিনি, তাহলে এমন কেন করছে? উনি আবারও ধমকে বললেন, মেঘা খাওয়া শুরু করতে বলেছি। কি আর করা, খেতেই হবে। কেন যে খিদে পেয়েছে বলতে গেলাম, এখন নিজের উপরেই রাগ হচ্ছে আমার। অল্প কিছু খাওয়ার পর আর পারছি না খেতে। করুণ দৃষ্টিতে তাকালাম তাসিনের দিকে। হয়তো ব্যাপারটা বুঝতে পেরেছে। ওয়েটারকে ডেকে সব সরিয়ে নিল আর ইশারায় কী যেন বলল। একটু পরে ওয়েটার চকলেট ফ্লেভারের একটা আইসক্রিম বক্স রেখে গেলেন। ওটা দেখেই আমার সেদিন রাতের কথা মনে পড়ে গেল। এই তাসিনের মাথায় কি চলছে কে জানে। মেঘা, আইসক্রিমটা তোর জন্য। আর শোন, চিন্তার কিছু নেই, আজ কিছু মেশানো নেই এতে। আমি আর দমে থাকতে পারছি না। আর কতক্ষণ এখানে বসিয়ে রাখবে আমাকে? কেনই বা এনেছে সেটাও বলছে না। এসব ভাবছি তখনই তাসিন বলে উঠল, আবিরের সাথে তোর কিসের এত কথা? দেখা হলো তাই কথা বলেছি। আর আমি তো নিজে থেকে কথা বলতে যাইনি, উনি এসেছেন। ও তাই? তাহলে তুই চলে আসলি না কেন সেখান থেকে? হ্যাঁ, চলেই তো যাচ্ছিলাম, তখনই তো আপনি আসলেন। তাসিন একটু চুপ থেকে কিছু একটা ভাবলো, তারপর বলল, ঠিক আছে, আজকের মতো কিছু বললাম না। আর যেন কখনো তোকে আবিরের সাথে কথা বলতে না দেখি। শুধু আবির কেন, কোনো ছেলের সাথেও যেন না দেখি। ওনার কথার আগামাথা কিছুই বুঝলাম না আমি। আবির তো ওনারই ফ্রেন্ড, তাহলে কথা বলতে না করছে কেন? আর অন্য কোনো ছেলের সাথে কথা বললে ওনার কি প্রবলেম? মেঘা, তোর ছোট মাথায় এত কিছু ঢুকবে না, তাই এত ভেবে লাভ নেই। শুধু এটা মাথায় রাখ, কোনো ছেলের সাথে কথা বলা চলবে না। যা বাবা, উনি মন পড়তেও পারে নাকি? আমি কি ভাবছি সেটাও বুঝে ফেললো। আমি একটু কঠোর গলায় বললাম, আমার যার সাথে ইচ্ছে কথা বলবো, আপনার কথা কেন শুনতে যাব আমি? উনি আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকালো, দাঁতে দাঁত চেপে টেবিলে চাপড় মেরে বলল, কি বললি আবার বলতো? ওনার এমন চাহনিতে আমি ভয়ে চুপসে গেলাম। তাহসিনের এরূপ আমি আগে কখনো দেখিনি। কিছু না ভাইয়া, আমি বাড়ি যাব, মা হয়তো টেনশন করছে। উনি স্বাভাবিক কণ্ঠে বললেন, ঠিক আছে, তুই বাইরে গিয়ে দাঁড়া, আমি আসছি। আমি মাথা নাড়িয়ে বেরিয়ে এলাম। বাড়ির সামনে আমাকে নামিয়ে দিয়ে একটা প্যাকেট ধরিয়ে দিলেন আমার হাতে। ভাইয়া, কি আছে এতে? আইসক্রিম তখন তো খেলি না, তাই নিয়ে আসলাম। এখন ভেতরে যা। আপনি চলুন ভেতরে, মা খুব খুশি হবে আপনাকে দেখলে। আমার একটা জরুরি কাজ আছে, পরে আসবো, বলেই উনি বাইক নিয়ে চলে গেলেন। আর আমি বোকার মতো ওনার যাওয়ার দিকে তাকিয়ে থেকে ভেতরে চলে আসলাম। রাতে শুয়ে শুয়ে ভাবছি, তাসিনকে আজকে অন্যরকম লাগলো। এমনভাবে কথা বলল আমি যেন তার নিজের কেউ। আচ্ছা, ওনার প্রতি আমার যেমন একটা অনুভূতি কাজ করে, তেমনটা কি ওনারও করে? না না, এসব কি ভাবছি আমি? হয়তো আমাকে বোন ভেবেই শাসন করেছে। তাসিন ছাদে দাঁড়িয়ে আছে আর মনে ভাবছে, মেঘাকে আমি কি করে আমার মনের কথা বলবো? ও কি আমার হৃদয়ের অনুভূতি বুঝবে? আবিরের সাথে ওর কথা বলাটা আমার সহ্য হচ্ছিল না, তাই তো রেগে ওকে নিয়ে আসলাম। ও কি একটুও বুঝতে পেরেছে কেন করলাম আমি এটা? আমি ভালোবেসে ফেলেছি ওকে, একটা মুহূর্ত চলবে না ওকে ছাড়া আমার। আবির সেদিন বলেছিল মেঘাকে ওর প্রথম দেখেই ভালো লেগে গেছে। না, আমাকেই কিছু করতে হবে। আগে মেঘার মনের কথাটা আমাকে জানতে হবে, তারপর না হয় আবিরকে সামলাবো। কিন্তু কিভাবে জানবো মেঘারও আমার মতো ফিল হয় কি না? ইয়েস,
পেয়েছি রিশা। হ্যাঁ, ওর সাহায্য নিতে হবে আমার। তাসিন নিজের ফোনটা বের করে রিশাকে কল দিল। রিশা ফোনটা ধরতেই তাসিন বলল, রিশা আমি যা বলছি চুপচাপ শোনো। তাসিন রিশাকে সবটা বুঝিয়ে দিয়ে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, মেঘারে, তোকে আমি আর অন্য কারো হতে দেখতে পারবো না। আমি জানি না তোর মনে কি আছে, কিন্তু এখন জানাটা যে খুবই প্রয়োজন।